রেড রোডে সুভাষ স্মরণ, সেই মঞ্চ থেকে এসআইআর নিয়ে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়, শান দিলেন নেতাজি আবেগে। আজকে কি সুভাষচন্দ্র বসু বেঁচে থাকলেও তার নামটাও তাকে হিয়ারিং এ ডাকা হতো, ওই ফের চাওয়া হতো আপনি ভারতীয় কিনা। 23শে জানুয়ারি নেতাজির জন্মদিন, রেড রোডে অনুষ্ঠান। শুক্রবারের এই অনুষ্ঠান মঞ্চ থেকে এসআইআর ইস্যুতে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে পদে পদে সেই সংবিধানকে লাঞ্ছিত করা হচ্ছে, মানুষকে বঞ্চিত করা হচ্ছে, অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, গণতন্ত্রকে উল্লঙ্ঘিত করা হচ্ছে। আজকে কি সুভাষচন্দ্র বসু বেঁচে থাকলেও তার নামটাও তাকে হিয়ারিং এ ডাকা হতো, ওই ফের চাওয়া হতো আপনি ভারতীয় কিনা। সুভাষচন্দ্র বসু বাঙালির আবেগ, দেশের গর্ব, জাতির গর্ব, যার পরিচয় বাঙালির পরিচয়। সেই নেতাজির নাতির ছেলে চন্দ্রকুমার বসুকে এসআইআর হিয়ারিং এর নোটিশ ধরিয়েছে নির্বাচন কমিশন। চন্দ্রকুমার বসু সহ পরিবারের 5 সদস্যকে শুনানিতে তলব করা হয়েছে। সেই চন্দ্রকুমার বসু এদিন ছিলেন রেড রোডের মঞ্চে। চন্দ্রবাবুকে তো অলরেডি ডেকেছেন, 1,38,000 মানুষকে ডেকেছেন এবং তার আগে 58 লক্ষ বাদ দিয়েছেন একতরফা ভাবে। 7 কোটি মানুষের মধ্যে যদি 2 কোটি বাদ চলে যায়, কত মানুষ অধিকার হারায়। 110 জনের বেশি মানুষ মারা গেছেন, রোজ 3-4 জন করে আত্মহত্যা করছেন ভয়ে। কেন ইলেকশনের বিরুদ্ধে কেস হবে না? এত মৃত্যুর দায় ইলেকশন কমিশনকে নিতে হবে এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে নিতে হবে। এবং হসপিটালে আজও মৃত্যুর সাথে লড়াই করছে আরো 40-45 জন। এদের জীবন নয়। আজ এতদিন পরে আমাদের প্রমাণ করতে হবে আমরা ভারতবর্ষের ভোটার কিনা। মিসম্যাপ বাদ দিয়ে দিয়েছে সব নাম। বাবা মায়ের জন্ম সার্টিফিকেট দিতে হচ্ছে। আজকে বাবা মাকে অসম্মান করার একটা প্রবণতা। রক্তটাকে রক্ষা করুন, প্রাণটাকে বাঁচান। শুধু নিজের ঘরে আগুন লাগলে জ্বালা লাগে, পাশের প্রতিবেশীর গায়ে আগুন লাগলে জ্বালা লাগে না। আজকে আমাদের লড়াই করতে হচ্ছে কৌরব পক্ষের সাথে, মানবতাকে লড়াই করতে হচ্ছে অমানবিকতার সাথে। মানবিকতা বনাম মানবিকতার লড়াই হয়ে গেছে। তুমি বাংলা জানো না, বাংলা ভাষাটা অসম্মান করে মিসম্যাপ করে মানুষকে যন্ত্রণায় ফেলছো। এই যন্ত্রণা আগামী দিন তোমাদেরও ভুগতে হবে, জেনে রেখো। আজকে ভাবছো ক্ষমতায় আছো, কাল ক্ষমতায় থাকবে না। সেদিন জেনে রেখো মানুষ কিন্তু পেছু ছাড়বে না। যেখানে পালাও, মানুষ কিন্তু বলবে পালাবার পথ নাই, জো মাছে পিছে। নিউজ 18 বাংলা। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে দিল্লি চলোর ডাক, কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়ে দিল্লি চলোর ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর একবার উঠুক স্লোগান, চলো দিল্লি চলো, এবং এই দানবতাকে সরিয়ে দিয়ে মানবিকতাকে প্রতিষ্ঠা করো। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী, রেড রোডের সুভাষ স্মরণ। শুক্রবার সেই মঞ্চ থেকে কেন্দ্রের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুর সপ্তমে। সুভাষচন্দ্র বোসের জন্মদিনে শ্রদ্ধার্ঘ্য জানান সুভাষজিরা মরে না। যারা বীরপুরুষ হয়, যারা মহামানব হয়, তারা চিরকাল আমাদের হৃদয়ে বিরাজ করে। তাদের দিক নির্দেশের কথা বলেই বলছি, আর একবার উঠুক স্লোগান, চলো দিল্লি চলো, এবং এই দানবতাকে সরিয়ে দিয়ে মানবিকতাকে প্রতিষ্ঠা করো। স্বাধীনতার যে স্বপ্ন নেতাজি সুভাষচন্দ্র বোস, গান্ধীজি থেকে শুরু করে কবির ভাষায় রবীন্দ্রনাথ ঠাকুর, কখনো নজরুল ইসলাম, কখনো সংবিধান রচয়িতা কমিটির চেয়ারম্যান বাবা সাহেব আম্বেদকর, যারা স্বপ্ন দেখেছিলেন, আজকে তাদের স্বপ্ন ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। নিজেদের ইতিহাস চাপিয়ে দেওয়া হচ্ছে, যার সাথে দেশের ইতিহাসের কোনো সম্পর্ক নেই। পদে পদে সেই সংবিধানকে লাঞ্ছিত করা হচ্ছে। নেতাজি সুভাষচন্দ্র বোস প্ল্যানিং কমিশন তৈরি করেছিলেন, আজকে সেটা তুলে দেওয়া হয়েছে জেনে বুঝে। আমরা লক্ষ্য রাখছি ভারতবর্ষের ইতিহাসকে গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, ভারতবর্ষের মনীষীদের অসম্মান করা হচ্ছে। সে মহাত্মা গান্ধীজি হোক, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরই হোক, নেতাজি সুভাষচন্দ্র বোসই হোক, বাবা সাহেব আম্বেদকরই হোক, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরই হোক, রাজা রামমোহন রায় হোক, একটা অসম্মান, একটা অসহিষ্ণুতা, একটা অরুচিকর কথাবার্তা
ভাষার প্রতি অসম্মান, বাংলা কি সব মেনে নেবে? দেশের স্বাধীনতা সংগ্রামীরা কি সব মেনে নেবেন? না সাধারণ মানুষ এই অসম্মানের বিরুদ্ধে জোট বাঁধবেন, তৈরি হবেন। সুভাষজির যে স্বপ্ন ছিল দেশ স্বাধীন করার জন্য, দিল্লি চলো, যে চক্রান্ত নগরী এখন সারাক্ষণ চক্রান্ত করে বেড়ায় বাংলার বিরুদ্ধে, তার বিরুদ্ধে আমরা একমত হব, সহমত হব, ঐক্যবদ্ধ হব, সম্প্রীতি রক্ষা করব, সংহতি রক্ষা করব, ভাষার অস্মিতা রক্ষা করব, মানুষের সম্মান রক্ষা করব। সুভাষচন্দ্র বসুকে শ্রদ্ধা জানিয়ে এদিন সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী লেখেন, অনেক আগেই রাজ্যের সমস্ত ফাইল প্রকাশ্যে আনা হয়েছে। ভারত সরকারের কাছে আবার আবেদন, নেতাজি সম্পর্কিত সব তথ্য ডিক্লাসিফাই করার জন্য। নিউজ 18 বাংলা। আক্রমণ হবে রাজনৈতিক, ব্যক্তিগত নয়। এবার ভোট প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগত আক্রমণ নয়, নয়া কৌশল বিজেপির। বিজেপির লক্ষ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় ইতি টানা, কিন্তু তা করতে গিয়ে কখনো ব্যক্তিগত আক্রমণ করা চলবে না মমতাকে। এটাই এবার পদ্ম শিবিরের কৌশল। অতীত থেকে শিক্ষা নিয়ে এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগত আক্রমণ না করার সিদ্ধান্ত নিয়ে এগোচ্ছে বিজেপি। এর বদলে তৃণমূলের নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, আইন শৃঙ্খলা অবনতির অভিযোগগুলি তুলে ধরতে চাইছে তারা। এছাড়াও বিজেপি ক্ষমতায় এলে বাংলায় কি কি কাজ করবে সেসব প্রচারে তুলে ধরার কৌশল নিয়েছে পদ্ম শিবির। কারণ তারা বিশ্লেষণ করে দেখেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগতভাবে নিশানা করায় লাভের চেয়ে ক্ষতি হয়েছে বেশি। আমি কোনদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগত আক্রমণ করেছি? রাজনৈতিক দলের কোনো নেতা কর্মীর কাজ কি ব্যক্তিগত আক্রমণ করার? হ্যাঁ, রাজনৈতিক দলের কোনো ব্যক্তিত্ব থাকলেই স্বাভাবিকভাবেই মানুষের অধিকার থাকে, বিরোধীদের অধিকার থাকে তাকে আক্রমণ করবার। তো সে ধরনের আক্রমণ হয়। আমাদের যে আক্রমণ সেটা রাজনৈতিক আক্রমণ। 5 বছর আগে প্রচারে ঝড় তুলেছিল বিজেপি। বারবার এ রাজ্যে আসেন নরেন্দ্র মোদী। दीदी दीदी ओ दीदी, अरे दीदी दीदी दीदी, आप सुनती भी नहीं हो दीदी, ओ दीदी। বিজেপির অনেকেই মনে করেন 21-এর ভোটের সময় মমতাকে তাদের দলের কোনো নেতা যেভাবে নিশানা করেছিলেন তাতে হিতে বিপরীত হয়। বাংলার অনেক ভোটারই এসব ভালোভাবে নেননি। বিশেষ করে মহিলাদের মধ্যে প্রতিক্রিয়া তৈরি হয়, তারা ঢেলে ভোট দেন মমতাকে। প্লাস্টার কাটা হয়ে গেল, ক্রেপ ব্যান্ডেজ মারা হয়ে গেছে, আর পা তুলে তুলে সবাইকে দেখাচ্ছেন। শাড়ি পরে আছেন, একটা পা ঢাকা একটা খোলা, এরকম শাড়ি পরতে দেখিনি। যদি পাটা বার করে রাখবেন, শাড়ি কেন বারমুড়া পরতে পারেন, তাহলে পরিষ্কার দেখা যায়। এবার তাই রণকৌশল বদল বিজেপির। মমতা বন্দ্যোপাধ্যায়কে আর ব্যক্তিগত আক্রমণ নয়, আক্রমণ হবে রাজনৈতিক। আর তার সঙ্গে থাকবে ডাবল ইঞ্জিনের সরকার হলে কি কি উন্নয়ন হবে তার প্রচার। নিউজ 18 বাংলা। ডেডলাইন পার, আত্মসমর্পণ করলেন না খুনে অভিযুক্ত প্রশান্ত বর্মন। সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও রাজগঞ্জের অপসারিত ভিডিওর বেপরোয়া মনোভাব। এবার তাকে গ্রেফতার করতে কোমর বাঁধছে পুলিশ। তার বিরুদ্ধে সোনা ব্যবসায়ী খুনের অভিযোগ, পুলিশের হাতে ভুরি ভুরি প্রমাণ। তবুও নিজেকে বাঁচানোর অনেক চেষ্টা করেছেন, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। সোমবার সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় 23শে জানুয়ারি অর্থাৎ শুক্রবারের মধ্যে আত্মসমর্পণ করতেই হবে প্রশান্ত বর্মনকে। সুপ্রিম কোর্টের নির্দেশও মানলেন না প্রশান্ত বর্মন। ডেডলাইন পার, শুক্রবার করলেন না আত্মসমর্পণ। এবার তাকে গ্রেফতারের জন্য ঝাঁপাচ্ছে পুলিশ। His anticipatory bails have been rejected, obviously backfooted, কারণ এরকম তো সারা জীবন আর পালিয়ে বেড়াতে পারবেন না। হি ইজ এ হোয়াইট কালার্ড পারসন। তো যখন সারেন্ডার করবে তখন কিন্তু সেই কোর্ট, যার কোর্টের সামনে গিয়ে সারেন্ডার করবেন, সেই কোর্ট কিন্তু তখন বেল দিতে দ্বিধাগ্রস্ত থাকবে, কারণ ওনার কন্ডাক্টটা একদম ভালো না। গ্রেফতারে বাধা এই মুহূর্ত কেন, যখন থেকে এফআইআর হচ্ছে তখন থেকেই কোনো বাধা ছিল না। পুলিশ চাইলে, পুলিশের পাওয়ার্সের ভেতরে আছে, গ্রেফতার করতে পারে। এবার পুলিশের কোর্টে বল।
এবার গ্রেফতারি পরোয়ানা চেয়ে আদালতে আবেদন করতে পারে পুলিশ। মঞ্জুর হলেই প্রশান্ত বর্মনকে গ্রেফতার করা হবে। প্রয়োজনে প্রশান্ত বর্মনকে পলাতক দেখিয়ে প্রোক্লেমেশন ইস্যু করা যাবে। সেক্ষেত্রে পাসপোর্ট বাজেয়াপ্ত করা যাবে। প্রশান্ত বর্মনের সম্পত্তিও বাজেয়াপ্ত করতে পারবে পুলিশ। পুলিশের অ্যাপ্লিকেশন করতে হয় ফর ইস্যুয়েন্স অফ দ্য ওয়ারেন্ট। সেই ওয়ারেন্টে ইস্যু করবে হচ্ছে ট্রায়াল কোর্ট, যার কাছে মামলাটা পেন্ডিং আছে। এক্সিকিউট করবে পুলিশ, যার এগেনস্টে ওয়ারেন্ট ইস্যু হয়েছে তাকে অ্যারেস্ট করা। সেইটা যদি না অ্যারেস্ট করতে পারে তাহলে সেই রকম গিয়ে রিপোর্ট করবে কোর্ট, তারপরে বিচার করবে যে তার এগেনস্টে প্রোক্লেমেশন ইস্যু করতে হয়। প্রোক্লেমড অফেন্ডার যাকে বলে, পলাতক। তারপরের পদক্ষেপ হচ্ছে যেটা হচ্ছে অ্যাটাচমেন্ট অফ হিজ প্রপার্টি। চার্জশিট হবে, চার্জশিট হওয়ার পরে ওনাকে প্রোক্লেম দেখিয়ে ট্রায়াল চলতে পারে। হ্যাঁ, এমন কিছু একটা প্রক্রিয়া আছে যেখানটায় হি উইল বি রেস্ট্রিক্টেড ফ্রম লিভিং দ্য কান্ট্রি সো দ্যাট ওনার পাসপোর্ট মে বি সিজ। কিন্তু যদি চোরা পথে পালায় তাহলে তো সে আর কি কোনো পাসপোর্ট দেখিয়ে পালাবে না, সে পালাবার জন্য পালাবে। পুলিশ জানতে পেরেছে ভিন রাজ্যে গা ঢাকা দিয়েছেন জলপাইগুড়ির রাজগঞ্জের অপসারিত বিডিও। সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও আত্মসমর্পণ করেননি প্রশান্ত বর্মন। এবার কি তার গ্রেফতার হওয়া শুধু সময়ের অপেক্ষা? এই প্রশ্নটাই উঠছে, কারণ আইনজীবীদের বক্তব্য প্রশান্ত বর্মনকে গ্রেফতারের জন্য সমস্ত আইনি বাধা কেটে গিয়েছে। এবার বল পুলিশের কোর্টে। নিউজ 18 বাংলা। সরস্বতী পুজোর দিন এক কিশোরের আজব কীর্তিতে হতবাক অশোকনগর। 3টে গাড়ি, তার মধ্যে একটা আবার নীলবাতি লাগানোর, সঙ্গে বাউন্সার নিয়ে স্কুলে স্কুলে হানা দেয় সে। কেন তার এই আজব কীর্তি, কি হলো তারপর? জিয়াউল রয়েছে সঙ্গে, জানাবে জিয়াউল। দেখো, একেবারে সরস্বতী পুজোর দিন সকালেই কিন্তু আজব কাণ্ড অশোকনগর এলাকা জুড়ে। তার কারণ একটি আয়কর অফিসার তিনি একাধিক স্কুলে হানা দিচ্ছেন, সঙ্গে তার তিনটি নীলবাতি গাড়ি এবং একাধিক বাউন্সার নিয়ে একের পর এক স্কুলে যাচ্ছেন এবং ফলে অনেকে ভয় পাচ্ছেন, অনেকে দেখছেন, ছবি তুলছেন। কিন্তু কে এই যুবক? অর্থাৎ তারপরেই এক শিক্ষকের সন্দেহ হয়, তিনি পুলিশকে ফোন করেন। তারপরে থানায় নিয়ে এসে দেখা যায় যে এই যুবক সবটাই অর্থাৎ তিনি অনলাইনের মাধ্যমে, অর্থাৎ সোশ্যাল মিডিয়া দেখে তিনি এই চিন্তা ভাবনা করেন, আয়কর অফিসার হন। অর্থাৎ সরস্বতী পুজোয় বন্ধু বান্ধবদেরকে দেখানোর জন্যই তিনি এই অভিনব একটি পন্থা বেছে নেন। অর্থাৎ তিনি একেবারে আয়কর অফিসারের অর্থাৎ যে সিকিউরিটি এবং সবটাই, অর্থাৎ যারা আর্মসধারী তারা কিন্তু অরিজিনাল আর্মসধারী, সেখানে সিকিউরিটি রয়েছেন এবং তিনটি নীলবাতি গাড়ি। ফলে অনেক বন্ধু বান্ধব জিজ্ঞাসা করায় তিনি বলেন যে তিনি আয়কর অফিসারের চাকরি পেয়েছেন। ফলে সরকার 16 বছর বয়স মাত্র ওই পড়ুয়ার, মানে সে তো স্কুলের স্টুডেন্ট, নিজের স্কুলে গিয়েও নিজেকে আয়কর দপ্তরের আধিকারিক কি করে বলছে সে? একদম, দেখো এখানেই প্রশ্ন এবং শিক্ষকদের সন্দেহ হয় যে কিভাবে সম্ভব এই আয়কর অফিসার এত কম বয়সে আয়কর অফিসার তার স্কুলে এলেন এবং মাস্টারমশাইকে প্রণাম করলেন। কিন্তু তখনই সন্দেহ হয় যে আয়কর অফিসার সেজে যে এসেছেন সবটাই ভুয়ো। অর্থাৎ তিনি সোশ্যাল মিডিয়া দেখে তার ইচ্ছা হয়েছে তিনি আয়কর অফিসার এবং তা নিয়ে সরস্বতী পুজোয় বন্ধু বান্ধবদেরকে দেখানোর জন্যই এই পথ অবলম্বন করেন বলে এমনটাও কিন্তু জানা যায়। পরবর্তীকালে থানায় এসে জিজ্ঞাসাবাদের পরে যেহেতু নাবালক ছেলে, ফলে তাকে ছেড়ে দেওয়া হয়, এমনটাও কিন্তু পুলিশ সূত্রে খবর। ধন্যবাদ জিয়াউল। আমাদের গাড়ি ভাড়া করেছিল যে হাবড়া নগরে স্কুলে যাবে, জানি যে ভাড়া করেছে লোকাল ভাড়া, ঠিক আছে। এবার সকালবেলা গিয়ে দেখছি ওখানে বাউন্সার টাউন্সার এসে তা বললো যে মনে হয় বাবা বা মা কেউ অফিসার আছে, ঠিক আছে। তারপর তো পরে শুনতে পাচ্ছি যে পুরো ভুয়োকে তো স্কুল থেকে জানতে পারছি, ঠিক আছে। এবার নীলবাতি লাগানোর পর এবার যখন আমরা জানতে, মানে যেই গাড়িতে লাগিয়েছিল, আমাদের সব গাড়িতে লাগায়নি, একটা গাড়িতেই লাগিয়েছিল। কটা গাড়ি ছিল? 4টে গাড়ি ছিল। নীলবাতি মানে জাস্ট ওর বাড়ির থেকে বেরিয়ে কল্পতরু ক্লাব অব্দি গেছিল, তখনই যখন জানতে পেরেছে মনে হয় তখনই ফুলের ভিতরে রেখে দিই। ভিআইপিদের আমরা সিকিউরিটি দিই, চাই নেতা মন্ত্রী এমএলএ এমপি বা বড় বিজনেসম্যান। তো এইখানে আমার কল এসেছিল কোনো ইনকাম ট্যাক্সের অফিসার তার প্রোটেকশনে যাওয়ার জন্য। তাই এদের যে ফ্রড বা এরা যে এইভাবে নিজেকে বলে আমাদেরকে ডেকেছেন আমরা জানতাম না। এই জানার পর আমার খুব দুঃখ প্রকাশ করছি। মানে আপনার যখন গাড়িতে উঠেছে আপনার তো সন্দেহ হওয়া উচিত ছিল যে আমি করেছি। উনি বললে আমার বাবা ইনকাম ট্যাক্সের অফিসার, আমি দুটো ঠাকুর দেখে আসবো, এসে তারপর আমি নেমে যাবো, আমার বাবা আসবো, আমার বাবা ইনকাম ট্যাক্সের অফিসার। তার যা কথাবার্তা আমি শুনছি এখানে, ও
পুরোটা অসঙ্গতিপূর্ণ। তার অনেক অনেক সিকিউরিটি গার্ড, একটা তো নয়, প্রচুর। তো আমরা সেই অর্থে প্রথমে কিছু করে গেলেন, তুই কি ব্যাপার, তুই কি না বলে আমি চাকরি পেয়েছি বড় বড় একটা ইনকাম ট্যাক্স অফিসার, শুধু তাই না আরো তার সঙ্গে জুড়ে অনেক কথা বললো। ও ক্লাস 9-এ পরীক্ষা দিয়েছে গত এতে গত সেশনে, এবারে 10-এ ওঠার কথা। অনেকে এর মধ্যে আবার পিএইচডিও করেছে বলছে। সেটা কি করে সম্ভব হয় আমার তো কোনো মাথায় আসছে না। আমার তো খুব মনে হচ্ছে যে মানসিকভাবে মনে হয় ও একটু অসুস্থ। আর এবার আবহাওয়ার দিকে নজর রাখি, কারণ উইকেন্ডে দক্ষিণবঙ্গে ফিরেছে শীতের আমেজ। কলকাতায় আজও 14 ডিগ্রির ঘরে পারদ। অধিকাংশ জেলায় 1-2 ডিগ্রি কমেছে তাপমাত্রা। সকাল সন্ধ্যায় শীতের আমেজ, আর বেলা বাড়লেই উধাও। কথা বলবো বিশ্বজিতের সঙ্গে। বিশ্বজিৎ, গত কয়েকদিন ঠান্ডার আমেজ বেশ কিছুটা কমে গিয়েছিল, কিন্তু আজ থেকে আবার অনুভূত হচ্ছে। কি বলছে আবহাওয়া দফতর, এই ঠান্ডার আমেজ আর কতদিন থাকবে? দেখো, শুক্রবার এবং শনিবার কিছুটা কমবে, আগেই পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর। মতো সরস্বতী পুজোর দিনে যেমন সামান্য তাপমাত্রা কমেছে, তেমনি আজও তাপমাত্রা সামান্য কমেছে। গতকাল 14.5 ডিগ্রি সেলসিয়াস, আজ কলকাতায় 14.1 ডিগ্রি সেলসিয়াস ছিল তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রা যখন কমেছে, তখন সর্বোচ্চ তাপমাত্রা অর্থাৎ দিনের তাপমাত্রাও সামান্য কমেছে। অর্থাৎ একটু শীতের আমেজ সামান্য বেড়েছে বলা চলে রাতে এবং সকালের দিকে। এই শীতের আমেজ থাকবে না, আগামী কাল থেকে আবার তাপমাত্রা বাড়বে। অর্থাৎ রবি সোমবার তাপমাত্রা বাড়বে, এমনটাই ইঙ্গিত দিচ্ছেন আবহাওয়া বিজ্ঞানীরা। আগামী কয়েকদিন, বলা ভালো 5 থেকে 7 দিন, তাপমাত্রা কলকাতার ক্ষেত্রে যেমন 14 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই তা ঘোরাফেরা করবে, তেমনি পশ্চিমের জেলাগুলিতে সেখানেও 11 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করবে। অর্থাৎ এই তাপমাত্রার ওঠানামা চলতে থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই। তবে হালকা কুয়াশা যেমন সকালের দিকে থাকবে, তেমনি কোথাও কোথাও মাঝারি কুয়াশা দেখা দিতে পারে। ধন্যবাদ বিশ্বজিৎ। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরের দিকে নজর রাখি। উত্তরের পাহাড়ি এলাকায় কনকনে ঠান্ডা, পার্বত্য এলাকায় তাপমাত্রা 3 থেকে 5 ডিগ্রি। পার্থ রয়েছে, আরো জানাবে। পার্থ, উত্তরের আবহাওয়া কিরকম? দেখো, ঠান্ডার আবহাওয়া কিন্তু এখনো রয়েছে, বিশেষ করে পাহাড়ি এলাকা দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং। তাপমাত্রা কিন্তু কমে পারদ নামছে। দার্জিলিং এর তাপমাত্রা হচ্ছে 4 থেকে 5 ডিগ্রি আশপাশে, কালিম্পং এর তাপমাত্রা হচ্ছে 8 থেকে 9 ডিগ্রি আশপাশে। অন্যদিকে সমস্ত জেলার দিকে দিকে তাকায়, তাহলে এই সমস্ত জেলাগুলোতে কিন্তু ঠান্ডার প্রভাব যথেষ্ট রয়েছে। তাপমাত্রা হেরফের হবে দিনের বেলা, তবে বিকেলের পর থেকে কিন্তু খানিকটা নামবে। বিশেষ করে দার্জিলিং উচ্চ পার্বত্য এলাকায়, সেখানে কিন্তু আরো খানিকটা নামবে। অর্থাৎ কনকনে ঠান্ডায় কাঁপবে উত্তরের পাহাড়ি এলাকা, পাশাপাশি সংলগ্ন যে। 3 হেক্টর জমিতে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বায়োডাইভার্সিটি পার্ক। এই পার্কে প্রায় 800 প্রজাতির কয়েক হাজার গাছ। চাঁদের পাহাড়ের বাওবাব, আফ্রিকান যে গাছ দেখে মুগ্ধ হয়েছিলেন শঙ্কর, সেই বাওবাবের দেখা মিলল পশ্চিমবঙ্গে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বায়োডাইভার্সিটি পার্কে। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের গেট দিয়ে ঢুকে বোটানি বিভাগের বিল্ডিং, এর গায়ে প্রায় 3 হেক্টর জমিতে বায়োডাইভার্সিটি পার্ক। 2016 সালে তৈরি এই পার্কে প্রায় 800 প্রজাতির গাছ, দেশি বিদেশি সব মিলিয়ে কয়েক হাজার গাছের সংসার। পার্কটা ক্যাম্পাসের ভেতরে মোটামুটি 3 হেক্টর ল্যান্ডের মধ্যে করা হয়েছে। এই 3 হেক্টর ল্যান্ডের ভেতরে আমাদের হার্বাল গার্ডেন আছে, বাটারফ্লাই গার্ডেন আছে, ডাই গার্ডেন আছে, ফাইকাস গার্ডেন আছে, পাম গ্রোভ আছে, মাইনর ফ্রুটস গার্ডেন আছে, তারপরে নাটস এন্ড সিডস গার্ডেন আছে, স্পাইস গার্ডেন আছে। যেরকম আমরা অনেক রেয়ার গাছ যেগুলো পাওয়া যায় না আর কি, সহজে পাওয়া যায় না, থ্রেটেন্ড গাছ যেগুলো আছে, সেই সমস্ত গাছ আমরা নিয়ে এসে এখানে লাগানোর চেষ্টা করি। বাওবাব, পুত্রঞ্জীব, বহেরা থেকে তুলসী, পলাশের মতো নানা রকমের গাছ। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যে বাগান, এখানেই গবেষণা করেন পড়ুয়ারা। এটি ওয়েস্ট বেঙ্গলের একমাত্র বায়োডাইভার্সিটি এডুকেশনাল কনজারভেশন পার্ক। এটাতে আগামী দিনে গুরুত্ব অপরিসীম। এই কারণে বলছি, ছেলেমেয়েরা এই যে লাইভ একটা প্র্যাকটিক্যাল জায়গায় এসে দেখতে পাচ্ছে। আগামী দিনে যেটা ভাবছি যে এই যে হার্বেল যে প্রোডাক্টগুলো এখন ভীষণভাবে আমাদের
দরকার হয়ে পড়ছে, যেগুলো টক্সিক মেটেরিয়াল থেকে নিজেদেরকে আলাদা করে রাখার জন্য। এই পার্কটাকে ইউজ করে আগামী দিনে আমরা হার্বাল প্রোডাক্ট কিভাবে মানে নানান স্তরে নিয়ে যেতে পারি এবং তার জন্য যে ধরনের গবেষণা করা দরকার বা যে ধরনের পরিকাঠামো করা দরকার সেগুলোর দিকে আমরা চিন্তা ভাবনা করছি। নদিয়া থেকে রঞ্জিত সরকার, নিউজ 18 বাংলা।